ভারতে বসে যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি চালানো শুটারদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, এ কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বাপ্পি ছিলেন মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর। এই বাপ্পির ভগ্নিপতি ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 24 ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 23 ডিসেম্বর এই রাজুকে গ্রেপ্তার করা হয় মিরপুর 11 এলাকা থেকে। ভগ্নিপতি রাজুর মাধ্যমে হাদির শুটারদের সীমান্ত অতিক্রমের ব্যবস্থা করেছেন বাপ্পি। বর্তমানে তিনি নিজেও ভারতে আত্মগোপনে রয়েছেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি আমিনুল ইসলাম রাজু ঘটনার পরপরই বিকালে নিকট আত্মীয়ের মাধ্যমে ফিলিপের সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি এছাড়া নামীয় আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তা করেন। এই মামলায় জড়িত আসামি অন্যান্য আসামিদের আত্মগোপনের সহায়তাকারীদের অর্থ দিয়ে সহায়তা করেছেন এই রাজু। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ ঘটনার দিনই রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রাম দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। তাদের পালানোর ব্যবস্থা করেছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। মানব পাচারের সঙ্গে যুক্ত ফিলিপ স্নালের মাধ্যমে তাদের সীমান্ত অতিক্রম করান বাপ্পি। এই আলাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে যখন এই সংবাদটা পেলাম, এর আগে কিন্তু আমার টাইম আউট তানজিলে একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি কিন্তু হত্যাকাণ্ড ঘটার পরের দিনই খুব সম্ভবত দাবি করেছিলেন যে হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে। তাকে নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে আমি যদি বলি যে পিনাকি ভট্টাচার্য এবং এই দুটো ব্লগ, জুলকারনাইন সায়ের এবং তার যারা ভক্ত রয়েছেন, সমর্থক রয়েছেন বা সমমনা রয়েছেন, এবং অন্যদিকে পিনাকি ভট্টাচার্য এবং তাদের যে ভক্ত বা সমমনা গোষ্ঠীটি রয়েছেন। তো এই দুটো গ্রুপের মধ্যে আমি দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে বেশ চাপানোতর চলছিল। জুলকারনাইন সায়ের বেশ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছিলেন যে দুই অভিযুক্ত আসামি যারা হাদিকে হত্যা করেছে তারা ভারতে পালিয়ে গেছে, এবং তিনি কিভাবে পালিয়ে জাহাঙ্গীর কবির নানকের একজন অনুসারীর কথা বলছিলেন, তার মাধ্যমে পালিয়ে গেছে বলে তিনি দাবি করছিলেন। এমনকি তিনি ভারতে গিয়ে এই ফয়সাল করিম মাসুদ এবং শেখ মোহাম্মদ আলমগীর এই দুজনের একটা তোলা সেলফিও পোস্ট করেছিলেন। এটি নিয়েও আসলে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথাবার্তা হয়েছে। মোদ্দা কথা হলো, শেষ পর্যন্ত ডিবি পুলিশ জানাচ্ছে যে দুই আসামি আসলে ভারতেই পালিয়ে গেছে এবং ফয়সাল চৌধুরী বাপ্পির মাধ্যমেই তারা ভারতে পালাতে সক্ষম হয়েছে, এবং তার যে ভগ্নিপতি রাজু, তার মাধ্যমেই অর্থ লেনদেন হয়েছে এবং তিনিই মূলত বাংলাদেশ থেকে তাদের ভারতে পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছেন। প্রশ্ন হচ্ছে, জুলকারনাইন সায়ের যখন এই দাবিটি করলেন এবং তিনি কিন্তু দুজনের সেলফি পোস্ট করেছিলেন, দাবি করেছেন, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে লিখেছিলেন যে ময়মনসিংহ দিয়েই দুই আসামি পালিয়ে গেছে। কথা হচ্ছে, যারা এটার বিরোধিতা করেছিলেন সেই ব্লগটা, এই বিরোধিতাটা কার্যত শুধুমাত্র যেটা বলা যায় যে মৌখিকভাবেই বিরোধিতা করছিলেন, তারা কোনো ধরনের তথ্য উপাত্ত সামনে আনতে পারছিলেন না। এবং আমি আমার একটা ভিডিওতে বলেছি, খুব ভালো হতো যদি খুনিরা পালিয়ে যায়নি এরকম কোনো কনক্রিট এভিডেন্স তারা সামনে নিয়ে আসতে পারতেন, বা তারা যদি কোনোভাবে কোনো একটা সন্ধান দেওয়ার সুযোগ তৈরি করতে পারতেন, তাহলে হয়তো আমরা দুইজন খুনিকে আটক করার একটা সুযোগ পেতাম বা আইন শৃঙ্খলা বাহিনী একটা সুযোগ পেত। একইভাবে 12 তারিখ ওসমান হাদি গুলিবিদ্ধ হন, আজকে 25 তারিখ শেষ হয়ে গেল। আজকে কিন্তু আমরা এই ঘটনাটি জানতে পারলাম। যেই কথাটি আমি এখন বলতে চাই সেটা হচ্ছে, জুলকারনাইন সায়ের যেটা দাবি করেছিলেন তিনি তথ্য উপাত্ত দিয়েই দাবি করেছিলেন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য এবং তার সমমনা যে গোত্র বা গোষ্ঠী যেটাই বলি, তারা যেটা বলছিলেন যে জুলকারনাইন সায়ের আসলে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা করে দেওয়ার জন্য বা মানুষের মানে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজটা তারা করছেন, দুঃখিত,
তারা বলতে জুলকারনাইন সায়ের করছেন, এমনটাই তারা দাবি করেছিলেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তিনি এই কাজটা করছেন যাতে এই দুই আসামির পালিয়ে যাওয়া সহজ হয়, এমন কথাও অনেকে ব্যক্ত করেছেন। শেষ পর্যন্ত দেখা গেল যে আসলে দুই আসামি পালিয়ে গেছে এবং জুলকারনাইন সায়ের যেটি বলছিলেন যে ময়মনসিংহ সীমান্ত দিয়ে তারা পালিয়েছে, শেষ পর্যন্ত ডিবি পুলিশও বলল আটককৃত অভিযুক্ত যে রাজু তিনিও সেটি জানিয়েছেন যে তারা হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই যে তর্ক বিতর্ক এবং জুলকারনাইন সায়েরের এই তথ্যটাকে উড়িয়ে দেওয়া, অন্যদিকে যে জুলকারনাইন সায়েরের মতের বিরুদ্ধে গিয়ে খুনিরা দেশেই আছে, এমনকি এটা অনেকে দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া অনেক কমেন্ট আমি দেখেছি যে প্রশাসনই তাদের আসলে লুকিয়ে রেখেছে। তো এই কথাগুলো যে আদতে সত্যি নয় এবং তাদের কাছে কনক্রিট কোনো এভিডেন্স ছিল না, সেটা কিন্তু এখন ডিবি পুলিশের এই তদন্তের ফলে প্রকাশিত হয়ে গেল। কথা হচ্ছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটার পরে এইভাবে বিরোধিতা বা তর্ক বিতর্ক করে আসলে আমরা কি পেলাম, বা ভবিষ্যতে এরকম চাঞ্চল্যকর কোনো হত্যাকাণ্ড ঘটনা যদি ঘটে, এরপর যদি আবার এরকম তর্ক বিতর্ক হয়, সেটাতে আসলে কি লাভ হবে? মূল কথা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে এক চুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করার ঘটনা নয়, এটি শুধুমাত্র একজন সংসদ সদস্য প্রার্থী হয়ে যিনি নির্বাচনে লড়তে চেয়েছিলেন তাকে হত্যা করার বিষয় নয়। এই ঘটনাটির সঙ্গে গভীরভাবে যে বিষয়টি জড়িয়ে আছে সেটি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, আধিপত্যবাদ বিরোধী রাজনীতি। ওসমান হাদি মূলত বাংলাদেশপন্থী রাজনীতি এবং বাংলাদেশে ভিন দেশের আধিপত্যবাদ যে রাজনীতি বা আধিপত্যবাদী যে রাজনীতি সেটির বিপক্ষে তিনি সরব ছিলেন এবং বেশ বিক্ষুব্ধ ছিলেন যে বাংলাদেশে কেন ভিন দেশের আধিপত্য জারি থাকবে এবং ভিন দেশের আধিপত্য জারির জন্য ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ইত্যাদি কাজ করবে। এই জায়গায় হাদির হত্যাকাণ্ডটি কোনো সরলরৈখিক হত্যাকাণ্ড নয়, কোনোভাবেই এটিকে সরলরৈখিক কোনো হত্যাকাণ্ড বলে দাবি করার সুযোগ নেই। তাহলে আমরা বলতে পারি হাদির এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশে আধিপত্যবাদী রাজনীতির মূলোৎপাটন করতে চাওয়া বা মূলোৎপাটন করার আকাঙ্ক্ষা যারা বুকে লালন করেন তাদেরকে দাবিয়ে রাখার জন্য, তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এবং বাংলাদেশে যে বাংলাদেশপন্থী রাজনীতি এটার প্রতি নিশ্চিতভাবেই একটি মারাত্মক হুমকি বলে বিবেচনা করা উচিত বলে মনে করি। এই জায়গায় জুলকারনাইন সায়ের, যিনি এর আগেও নানান ধরনের তথ্য উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, যার অনেকটাই আমরা দেখেছি পরবর্তীতে মিলে গেছে বা সত্যি হয়েছে, এবং তিনি যেহেতু একটি মূলধারার সংবাদ মাধ্যমে কাজ করেন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে, ইতিমধ্যে তিনি স্বৈরশাহীর আমলে রাঘব বোয়াল অনেকদের পর্দা ফাঁস করেছেন। বিশেষ করে আমরা যদি বলি স্বৈরশাহীর আমলে যিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সেই সাইফুজ্জামান বাবু, তার যে নজিরবিহীন অর্থ পাচার এবং ইংল্যান্ডের মতো জায়গায় 5 শতাধিক প্রপার্টি কেনার যে দলিল দস্তাবেজ সহ যে উপস্থাপন করেছিলেন জুলকারনাইন স্যার, সেটা আমরা দেখছি। আরও অনেক রিপোর্ট তিনি এনেছেন, সেগুলোর দিকে আর যাচ্ছি না। সুতরাং এরকম প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করা একজন মানুষের দাবিকে স্রেফ বিরোধিতার কারণে উড়িয়ে দেওয়া আমার মনে হয় সেটি বিচক্ষণ প্রতিক্রিয়া বলে বিবেচনা করার সুযোগ নেই বললেই চলে। অন্যদিকে যারা জুলকারনাইন সায়েরের এই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন তারা কিন্তু এমন কোনো তথ্য উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি যেটা প্রমাণ করে যে খুনিরা পালিয়ে যায়নি, খুনিরা দেশেই আছে। অন্যদিকে খুনিদের প্রশাসন সহায়তা করছে কিংবা অন্যান্য কোনো সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান তাদের সহযোগিতা করছে, এমন তথ্য উপাত্ত তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি। একজনের সঙ্গে বিরোধিতা করতে গিয়ে আসলে পুরো বিষয়টাকে তারা বেশ জটিল করে তুলেছেন। এই জায়গায় আমার মনে হয় আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে হাদির খুনিদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টার দরকার
ছিল, খুব জরুরিভাবে আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। এই বিভক্তি সৃষ্টি করা এবং আমাদের মধ্যে যে একটা যেটা বলা চলে সন্দেহের বীজ বুনে দেওয়া, কিংবা আমাদের মধ্যে যে মতৈক্য সেটিকে বাধাগ্রস্ত করা নিঃসন্দেহে প্রশংসার কাজ নয়। আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় যারাই কাজ করছেন, যারাই বাংলাদেশ নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা করছেন, বুদ্ধিবৃত্তিক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, তাদেরকে সর্বাগ্রে যে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে কিভাবে আমরা অবদান রাখতে পারি। এই ক্ষেত্রে আমার মনে হয় যারাই অনলাইনে রয়েছেন তাদের সবাইকে এই বিষয়টি যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। আর একটা কথা যেটি আসলে সবার আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমরা ওসমান হাদির এই হত্যাকারীদের দ্রুত আটক হিসেবে দেখতে চাই। সেটার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। এবং ভারতে পালিয়ে যাওয়ার কথা যেহেতু তারা বলছেন, ভারতের উপর তারা যথেষ্ট চাপ সৃষ্টি করবে যাতে এই দুই খুনিকে তারা ফেরত দেয়। এবং জুলাই অভ্যুত্থানের সময় যারা জনসাধারণের উপর গুলি চালিয়েছেন, জনসাধারণকে হত্যা করেছে, সেই সব খুনিদেরও বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের ওপর জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যথেষ্ট চাপ সৃষ্টি করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এটাই সাধারণ জনগণের প্রত্যাশা। আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থের সঙ্গে কোনো সংঘাত দেখতে চাই না। বাংলাদেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশপন্থী রাজনীতি করব, বাংলাদেশপন্থী চিন্তা ভাবনা করব। এটাই আমাদের সকল নাগরিকের দায়িত্ব বলে মনে করি।